দেশে এখন ক্রান্তিকাল চলছে বললেন মির্জা ফখরুল। সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিদেশিদের রেড অ্যালার্ট জারি বাংলাদেশের জন্য লজ্জাজনক মন্তব্য এরশাদের। বললেন দেশে গণতন্ত্র নেই, সব জায়গায় দলীয়করণ চলছে। বিতর্কিত কাজ করেও বারবার পার পেয়ে যান সুন্দরগঞ্জের এমপি লিটন। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সহযোগিতা আর দলীয় লোকদের হয়রানির অভিযোগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের চূড়ান্ত রায়ের রিভিউ আবেদন করতে হবে 15 অক্টোবরের মধ্যে। দণ্ড পরিবর্তনের সুযোগ নেই, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। এবং মিনা দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭৯ বাংলাদেশি হাজি। লাশ ফিরিয়ে আনার বিষয়ে অনুমতি দেয়নি সৌদি সরকার, জানালেন ধর্মসচিব। সময় সঙ্গে আছে আপনাদের সাথে আমি ইশরাত জাহান এবং আমি মিজানুর রহমান কবির। দেশের প্রতিটি এলাকায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় স্কুলে ভর্তি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে এলাকায় বসবাস সেই এলাকার স্কুলে ভর্তি হওয়া শিশুদের অধিকার। আর এই বিষয়টি তদারক করতে নিজ কার্যালয়কে নির্দেশ দেন তিনি। বিশ্ব শিশু দিবস উপলক্ষে সকালে শিশু একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী গৃহকর্মী শিশুদের নির্যাতনের মানসিকতা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, তাদেরও শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিটি শিশুর অধিকার। তবে শিক্ষা জীবনে প্রবেশ করতে অনেক শিশুকেই এরকম কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় শিক্ষা জীবনের শুরুতে। তাই এমন অনভিপ্রেত ঘটনা বন্ধ করার দাবি অনেক দিনের। বিশ্ব শিশু দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর শৈশব হতে হবে আনন্দময়। একদিকে তাদের লেখাপড়ার অধিকার নিশ্চিত করতে হবে, অন্যদিকে খেয়াল রাখতে হবে তাদের উপর যেন বইয়ের বোঝা চাপিয়ে দেয়া না হয়। যে এলাকায় যারা বসবাস করবে সেই এলাকায় স্কুলে শিশুরা ভর্তি হবে, এটা তাদের অধিকার। এটা সরাসরি তাদেরকে আগে ভর্তি করে নিতে হবে। তারা যদি লেখাপড়া শিখে ছাপানো প্রশ্নপত্র পড়ে উত্তর দিয়ে স্কুলে ভর্তি হতে পারে, তাহলে স্কুল কি শেখালো? প্রাইমারি শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। আর প্রাইম মিনিস্টার অফিস থেকে এটা যেন কোঅর্ডিনেট করা হয়, তারা যেন লক্ষ্য রাখেন যে কাজগুলি ঠিকমতো হচ্ছে কি না। শেখ হাসিনা বলেন, দেশে 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তাই কোনো পথ শিশুকে যেন অনাহারে না থাকতে হয় তা নিশ্চিত করতে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। অনেক সময় অনেক শিশুদের বাড়িতে নিয়ে আসেন কাজ করতে, কিন্তু সেই শিশুদেরও লেখাপড়ার অধিকার রয়েছে। আর ওই ফ্রিজ থেকে একটু মিষ্টি খেলো কেন অমনি তাদের মারা বা তাদেরকে উপরে অত্যাচার করা, মানুষ এইভাবে এত নির্দয় কিভাবে হয় আমি এটা চিন্তা করে পাই না। কোনোভাবেই শিশুদের নির্যাতন কখনো মেনে নেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। আর শিশুদের কোনো রকম কোনো ঝুঁকিপূর্ণ তাদের ক্ষতি হোক এই ধরনের কোনো কাজ তাদের দিয়ে করানো যাবে না। এ সময় শিশু একাডেমিতে শিশু জাদুঘর এবং প্রস্তাবিত শেখ রাসেল গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। কোনো ভর্তি পরীক্ষা না নিয়ে দেশের প্রতিটি এলাকার শিশুদের স্থানীয় স্কুলে ভর্তি করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। তবে এ ধরনের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশের সব স্কুলের মান ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন তারা। আর এক্ষেত্রে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। প্রতি বছরই ডিসেম্বর জানুয়ারিতে সন্তানদের স্কুলে ভর্তি নিয়ে রীতিমতো যুদ্ধে নামতে হয় অভিভাবকদের। এক্ষেত্রে সবারই দৃষ্টি নির্দিষ্ট কিছু বিদ্যালয়ের দিকে। এতে অভিভাবকের পাশাপাশি খুদে শিক্ষার্থীদেরও কম ঝামেলা পোহাতে হয় না। এমন বাস্তবতায় কোনো ভর্তি পরীক্ষা না নিয়ে দেশের প্রতিটি এলাকার শিশুদেরকে স্থানীয় স্কুলগুলোতে ভর্তি করার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। প্রাথমিক শ্রেণীতে ভর্তির বিষয়ে যে পরামর্শটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাও আমাদের দেশের জন্য কল্যাণকর হবে। 9 বছর পর্যন্ত বাধ্যতামূলক রাষ্ট্রীয় খরচে নির্বাহ করার কথা বলা হয়েছে। শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। আর 12 বছর পর্যন্ত সুযোগ দিতেই হবে।
তো সেই জায়গা থেকেই তো প্রধানমন্ত্রী ফিরে এসে তিনি তার অঙ্গীকারটা আবার পুনর্ব্যক্ত করলেন। এটা হচ্ছে প্রত্যাশার জায়গা। আর এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরো বেশি তৎপর হতে হবে বলে মনে করেন তারা। ওনার নির্দেশনা উনি দিয়েছেন, প্রাপ্তির জায়গা থেকে এখন মন্ত্রণালয়গুলোর দায় এবং দায়িত্ব দুটোই এটা বাস্তবায়ন করা। এই বিদ্যালয়গুলোর একটা নিম্নতম মান যাতে থাকে, যাতে মা বাবা আগ্রহী হন ওইখানে তাদের শিশুদের পাঠাতে। এখনই পদক্ষেপ নিলে 8 জানুয়ারি থেকেই এই নির্দেশনা বাস্তবায়ন সম্ভব বলেও মনে করেন শিক্ষাবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে ক্রান্তিকাল চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের অধিকার আদায়ে এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আপনারা যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য একইভাবে আমরা বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দল তারা সফল হবেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। বিদেশিদের রেড অ্যালার্ট জারি করা এদেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানী বনানীতে রংপুর বিভাগীয় জাতীয় পার্টির প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় এরশাদ বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই, সব জায়গায় দলীয়করণ চলছে। বিদেশিরা রেড অ্যালার্ট দিয়েছে, কত বড় লজ্জার কথা দেশের জন্য, কত বড় ঘৃণ, আমি বলবো কত বড় লজ্জার কথা আমাদের জন্য। কত ছোট হয়েছে আমাদের দেশ। আমাদের সবচেয়ে বড় সেটা আয় উৎস গার্মেন্টস সেক্টরের লোক বাইরে আসছে না, তারা বলছে বাইরে দেখা করো, বাংলাদেশ আসতে ভয় পাচ্ছে। কি দেশ হলো? কিসের গণতন্ত্র হলো? দেশে মানুষ আসতে ভয় পায়, কথা বলতে ভয় পায়, হোটেল খালি হয়ে যায়, পর্যটক আসে না, সেটা গণতান্ত্রিক দেশ হলো? সরকার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিদেশি নাগরিক হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে 33তম বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এই হত্যার রহস্য বের করার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি এবং আমাদের গোয়েন্দা, আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই এর মূল রহস্যটা কি এবং কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবই আমরা আপনাদের কাছে জানাতে পারব। কারাগারে প্রায় 1000-এর উপরে অবৈধ নাগরিক এখানে ছিল। তাদের কারাগারের মেয়াদ, শাস্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারপর তারা বাড়ি যাচ্ছে না। তাদের বিদেশি দূতরাও তাদেরকে বলা হওয়ার পরেও তাদের কাছে নিচ্ছে না। এটাও একটা কিন্তু আমাদের কাছে রয়ে গিয়েছে। আর এই মুহূর্তে 2,14,700 বিদেশি আমাদের বাংলাদেশে বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে এখানে কাজ করছে। চূড়ান্ত রায়ে আইনি প্রক্রিয়া কোনো ত্রুটি না থাকলে রিভিউ আবেদনে জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দণ্ড পরিবর্তন হওয়ার সুযোগ কম বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত জানান, রিভিউয়ে সাজার পরিবর্তন হয়েছে, এটাও নজিরবিহীন। যদিও আসামি পক্ষের আইনজীবী মনে করেন বিচারকরা তাদের ক্ষমতা বলে রিভিউয়ে মৃত্যুদণ্ডের সাজা কমাতে পারেন। রিপোর্ট আফজাল হোসেনের। সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে 15 দিনের মধ্যে রিভিউ চাইতে পারবে সংক্ষুব্ধ যে কোনো পক্ষ। সে হিসেবে আগামী 15 অক্টোবর শেষ হচ্ছে জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের সুযোগ। এরই মধ্যে রায়ের বিরুদ্ধে রিভিউয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই দুই মানবতা বিরোধী। যদিও আপিল বিভাগ দণ্ডের বিরুদ্ধে নয়, বরং রায়ে আইনি প্রক্রিয়ার ব্যর্থয় ও ভুল ত্রুটি সংশোধনের জন্য রিভিউ করা যাবে বলে মতামত দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এসব বিষয় ছাড়া রিভিউ আবেদন মঞ্জুর হওয়ার সুযোগ কম। অ্যাপিল শুনানি যেরকম মেরিটের উপরে বিবেচনা করা হয়, এখানে সেই বিবেচনার অবকাশ নাই। যে ভুলটা একদম অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, যেটা বলে আইনের ভাষায়, সেটা আছে কিনা, সেটা না থাকলে
স্কোপ কম। সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ করে দণ্ডের পরিবর্তন হয়েছে এ ধরনের ঘটনা নজিরবিহীন। যদিও আসামিপক্ষ বলছে বিচারকরা চাইলে রিভিউ রায়েও দণ্ড পরিবর্তন সম্ভব। যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই দণ্ডটাও রিডিউস হতে পারে, অর্থাৎ এই দণ্ডটা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই সামগ্রিকভাবে রায়টাকে পর্যালোচনা করা হবে রিভিউতে। এই পর্যালোচনা করার পরে আপিল বিভাগ যে রায় দেবে সেই রায়টি চূড়ান্ত রায় হবে। আইনগত ত্রুটি বিচ্যুতি যদি না থাকে, রিভিউ পিটিশন উইল বি রিজেক্টেড। রিভিউ পিটিশনের মধ্যে কখনো কোনো সময় যে অ্যাপিলেট ডিভিশনের মামলার রায়ের কোনো পরিবর্তন ঘটেছে আমি দেখিনি। সংশ্লিষ্টরা বলছেন মৃত্যু পরোয়ানার আসামি মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন করলে তা দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করা হবে, ফলে রায় কার্যকরে অপেক্ষা করতে হবে রিভিউ নিষ্পত্তি পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার যখন শেষের পথে, তখন বিদেশিদের হত্যা করার ঘটনা উদ্বেগজনক। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি আরও বলেন, বিশ্বে বাংলাদেশ যখন সম্মানজনক স্থানের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্রকারীরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। একে একে অর্জনগুলো বাড়ছে, তখনই কিন্তু আজকে আমাদের এই ষড়যন্ত্র, বিভিন্ন ষড়যন্ত্র, দেশের মধ্যে স্থিতিশীল করার চেষ্টা করা, দুজন বিদেশি নাগরিককে হত্যা করা, বিভিন্ন ষড়যন্ত্র আপনারা লক্ষ্য করছেন। অনেক বড় মাপের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, মানবতা বিরোধী অপরাধের দুজন চিহ্নিত অপরাধী, তাদের রায় কার্যকর হওয়ার শেষ পর্যায়ে আছে। রায় কার্যকর করার পর দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। ঠিক সেই মুহূর্তে দেশের যেই অবস্থার সৃষ্টি হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, তাতে কিন্তু আমরা আসলে উদ্বিগ্ন, কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দুপুরের সময়ে আরো থাকছে। রাজধানীর আশকোনায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের 4 জন সহ 5 জন দগ্ধ, আশঙ্কাজনক 3 জন ঢাকা মেডিকেলে ভর্তি। এবং একীভূত হতে প্রাথমিক প্রস্তাবনা বিটিআরসির কাছে জমা দিয়েছে রবি এয়ারটেল। গ্রাহক পর্যায়ে সুবিধা বাড়াতে সহায়তা করবে, মত অর্থনীতিবিদদের। সৌদি আরবের মিনা দুর্ঘটনায় নিহত বাংলাদেশি হাজিদের লাশ ফিরিয়ে আনার বিষয়ে অনুমতি দেয়নি সৌদি সরকার, জানিয়েছেন ধর্মসচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান। দুপুরে সচিবালয়ে এবারের হজ বিষয়ে ব্রিফিং করেন তিনি। এ সময় তিনি আরও জানান, মিনা দুর্ঘটনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশির সংখ্যা 79 জন এবং নিখোঁজ রয়েছেন 70 জন। তাদের নিয়মে তারা কোনো দেশের ডেড বডি, হজ টাইমে হজ যাত্রীদের ডেড বডি সাধারণত তারা কোনো দেশে পাঠায় না। সেক্ষেত্রে ইরান একমাত্র ব্যক্তি এই পর্যন্ত তাদের 466 জনের মধ্যে 132 জনের অনুমতি পেয়েছে। অন্য কোনো দেশ পেয়েছে বলে আমার জানা নাই, বাংলাদেশও এখনো পর্যন্ত পায় নাই। অ্যাম্বাসেডার এবং কনসাল জেনারেল মক্কা এবং আমাদের ফার্স্ট কাউন্সিল অফিস চেষ্টা করছে, তো এই অনুমোদন এখন পর্যন্ত পাওয়া যায় নাই। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করেও বারবার পার পেয়ে গেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে নানাভাবে সহযোগিতা আর দলের নেতাকর্মীদের হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবশেষ এক শিশুকে গুলি করে আবারও দেশ জুড়ে সমালোচিত হন এই সংসদ সদস্য। রিপোর্ট হেদায়েতুল ইসলাম বাবুর। 2013 সালের 28 ফেব্রুয়ারি জামাত নেতা সাইদির ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নারকীয় তাণ্ডব চালায় জামাত শিবিরের ক্যাডাররা। নির্মমভাবে 4 পুলিশকে পিটিয়ে হত্যার পাশাপাশি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে ধ্বংসযজ্ঞে পরিণত করে বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি ও রেল স্টেশন। ওই ঘটনার পর প্রশ্ন ওঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ভূমিকা নিয়ে। জামাত নেতা কাশেম তার কিন্ডারগার্টেন স্কুল বন্ধ করে দেয়, পরবর্তীতে এমপি সাহেব তার লোকজন দিয়ে কিছু টাকার বিনিময়ে আবার ওই স্কুল চালু করে দেন। 28 ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটবে, উনি সম্ভবত জানেন। উনি 27 ফেব্রুয়ারির মধ্যেই রেলওয়ের যে অফিস আছে, অফিস থেকে ওনার চেয়ার টেবিল আসবাবপত্র সব সরিয়ে নিয়ে গেছে।
সরে নিয়ে উনি ঢাকায় চলে গেছেন। শিবিরের তাণ্ডব লীলার পর দেশ জুড়ে সুন্দরগঞ্জ জামাত অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত হলেও উপজেলায় আওয়ামী লীগকে সংগঠিত না করে 12 বছর ধরে তিনি সভাপতির পদ আঁকড়ে আছেন বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। মঞ্জুরুল ইসলাম লিটন কৌশলে দলের লোকজনকে বাদ দিয়ে সে মন গড়ো দল চালিয়ে যাচ্ছে। তিনি অভিভাবকের দায়িত্ব পালন না করে উল্টো ওই জামাত শিবিরকে তিনি লালন পালন করছেন। এমন পরিস্থিতিতে দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন নেতাকর্মীরা। সুন্দরগঞ্জের মানুষকে বাঁচানোর জন্য হলো জননেত্রী শেখ হাসিনার দিকে আমরা চেয়ে আসি ওনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। সবশেষ গত 2রা অক্টোবর সংসদ সদস্য লিটন সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় শিশু সৌরভকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে সারা দেশে আলোচনার শীর্ষে চলে আসেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। জাপানি নাগরিক কোনিও হোশি হত্যা মামলার তদন্ত চলমান আছে, তবে এ ব্যাপারে এখনো বড় ধরনের কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম। সকালে এই হত্যা মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমাদের তদন্ত চলছে, তদন্তের কাজ চলমান। তদন্তের স্বার্থে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কাউকে আটক করা হচ্ছে, এগুলো হচ্ছে তদন্তের পার্ট। তদন্ত শুড গো আনইন্টারাপ্টেড। সো এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করি। জাপানি নাগরিক হত্যা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা রাশিদুন নবী খান বিপ্লব 90-এর দশকে বন্দর নগরী চট্টগ্রামে ছিল এক আতঙ্কের নাম। অপহরণ, চাঁদাবাজি, এমনকি প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সে সময় তার হাতে নির্যাতনের শিকার হওয়ারা মনে করেন বিপ্লবের পক্ষে বড় ধরনের অপরাধ করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দীর্ঘদিন পর আবারও আলোচনায় আসলেন বিএনপি নেতা রশিদুন নবী বিপ্লব। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে 1 দশক চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 1990 সালে বিপ্লব চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন। আর 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পর মেডিকেল সহ আশপাশের এলাকায় রাজত্ব কায়েম করে বিপ্লবের অনুসারী সন্ত্রাসী বাহিনী। সে সময় শিবিরের কিলিং স্কোয়াডের সাথে বিপ্লবের ছিল সুসম্পর্ক, এমনই দাবি তখনকার মেডিকেল শিক্ষার্থীদের। বিভিন্ন জায়গায় সে ভাড়াটিয়া হিসেবেও যাইতো। চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সাথেও তার সম্পর্ক ছিল এবং সে জামাত শিবিরের তৎকালীন যে কিলার বাহিনী ছিল, নাসির বাহিনী বা অন্যান্য বাহিনীর সাথে তার রীতিমতো যোগাযোগ ছিল। 1996 সনে যখন আমরা 4র্থ বর্ষের ছাত্র, তখন সে আমাকে গুলি করে। সেই থেকে আমি অসুস্থ জীবনযাপন করছি। সে শুধু আমাকে গুলি করেছে বা মেডিকেল উৎপাদক তা নয়, ওই সময় আমার জানা মতে সে চট্টগ্রাম শহরে নানান রকম অপরাধের সঙ্গে জড়িত ছিল। 1997 সালে নগরীর লাভলিন এলাকার অ্যাপোলো 11 পেট্রোল পাম্পে ডাকাতি করতে গিয়ে ম্যানেজারকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। ছাত্র জীবন থেকে তাকে দেখেছি সমস্ত রকম অপরাধের সঙ্গে সে জড়িত এবং সবাই কিন্তু আমরা পাশ করে ডাক্তার হয়ে গেছি, কিন্তু সে পড়ালেখা ছেড়ে দিয়েছে এবং সে এখনো অপরাধ করেই চলছে। সে হচ্ছে ঠান্ডা মাথার একজন খুনি এবং সন্ত্রাসী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির সন্ত্রাসী তালিকায়ও নাম ছিল এই বিপ্লবের। সবশেষ 2008 সালে ফেন্সিডিল সহ চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আজও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় শিক্ষার্থী এবং অভিভাবকরা। পরে সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণ শেষে আগামীকালও কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরতরা। এ সময় তারা সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের এই গণজমায়েতে অংশ নেওয়ার আহ্বান জানান। লিফলেট ছাপানো হয়েছে এবং এর মাধ্যমে আমরা সর্বস্তরের জনগণ অর্থাৎ ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, যারা ভর্তি ইচ্ছুক এবং যারা মেডিকেল কলেজের ইন্টার্ন সহ সবাইকে আগমন জানাচ্ছি আমাদের সাথে। এবং এই লিফলেটে বলা হচ্ছে কালকের যে কর্মসূচি সেই অনুযায়ী কালকে সকাল 10টার দিকে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হব আমরা একসাথে। চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে প্রকৌশলী বড় ভাই খুন হয়েছেন। সকালে নগরের লাভলেন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, সকালে সোহেল ছোট ভাইকে কলেজে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে তুললে ছোট ভাই মোবাশির ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে। মূলত পড়াশোনায় অমনোযোগী থাকায় বড় ভাই সোহেল চৌধুরী ছোট ভাই মোবাশিরকে প্রায় শাসন করতেন বলে জানান স্বজনরা।
গতরাতেও বড় ভাই সোহেল ছোট ভাইকে এই বিষয়ে বকাঝকা করেন। এতেই ক্ষিপ্ত হয়ে মুবাশির সোহেলকে হত্যা করে। পরিবার থেকে মুবাশিরকে মানসিক প্রতিবন্ধী বলে দাবি করা হয়েছে। এমনি মাথার মধ্যে আগেও একটু অসুস্থ ছিল, ওইটাই নিয়ে ও কি মনে করছে আল্লাহ জানে। ও ঘুম থেকে ডাকছে তো, ও উত্তেজিত হয়ে ওকে দরজা বন্ধ করে ইয়ে করছে। এটা তো স্পষ্ট, এই ছোট ভাই যেটা, সেটা একটু ঘর কোনো টাইপের ছিল, একটু মানসিকভাবে একটু ভারসাম্যহীন ছিল, সে একা একা থাকতো। তো তার পড়াশোনা নিয়ে বড় ভাই যখন শাসন করছে এবং বিভিন্নভাবে তার টাকা পয়সা খরচ নিয়ে যখন প্রশ্ন তুলছে গতকালকে রাতে, তখন থেকেই সে ক্ষুব্ধ ছিল। আজকে সকালে বড় ভাই যখন সে তাকে ডাকতে গেছে, তখনই সে ঘর থেকে বের হয়ে সাথে সাথে বড় ভাইকে ওই ছুরি দিয়ে আঘাত করে প্রথম, তারপরে একবারে জবাই করে ফেলে, জবাই করে সে পালিয়ে যায়। রাজধানীর আশকোনা এলাকার একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের 4 জন সহ 5 জন দগ্ধ হয়েছেন। আহত রেদওয়ান জানান, সকালে গৃহকর্মী রান্নাঘরের চুলায় আগুন জ্বালাতে গেলে গ্যাসের লাইনে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন গৃহকর্মী সখিনা বেগম। তাকে বাঁচাতে গিয়ে বাসার আরও 4 সদস্য দগ্ধ হন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর 2 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। অন্য 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। হঠাৎ করে গ্যাসটা মানে বাস্ট হয়ে পুরো ঘর আগুন ধরে, সব ঘরের জানালা গ্লাস সব ভেঙে গেছে। আমার আম্মুকে মানে বেশি ক্ষতি হয়েছে। আমার বাবা মানে বাস্ট হওয়ার সাথে সাথে মানে জোরে ফিকা মারছে আর কি। কাজের বুয়া ওরও বেশি ক্ষতি হয়েছে একটু। এত জোরে একটা শব্দ আসছে, আগুনটা আমাদের রুমে চলে আসছে, বিছানায় আগুন লেগে গেছে, মশারির মধ্যে আগুন লেগেছে। আমি মানে আমার হাতে আসছে, হাত দিয়ে জাস্ট এভাবে সরাই দিছি। যে 5 জন পেশেন্ট আছে, 5 জনের মধ্যে 3 জনের অবস্থা খুব গুরুতর এবং এর মধ্যে 2 জনের আবার শ্বাসনালী পুরো আছে, আর 2 জন যে আছে ওদের অবস্থা খুব বেশি গুরুতর, 2% নাম পুরো আছে, ওদের আমরা ভর্তি দেয়নি, আর 3 জনকে এখানে ভর্তি রাখছে। সাদা ককশিট আর তাতেই নানা আকার দিয়ে তৈরি হচ্ছে 1071টি ভাস্কর্য। 1971 সালে 9 মাসে পাক বাহিনীর চরম বর্বরতা ফুটিয়ে তুলতেই এই শিল্প আয়োজন। 2016 সালের মার্চ মাসে সবার জন্য উন্মুক্ত হবে এই শিল্পকর্ম। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। 2015 সালে এশিয়ার শ্রেষ্ঠ গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। সম্প্রতি এক জরিপে আতিউর রহমানকে শ্রেষ্ঠ গভর্নর হিসেবে নির্বাচিত করেছে ব্রিটেন ভিত্তিক ইউরো মানি গ্রুপের পত্রিকা দ্য ইমার্জিং মার্কেটস। দেশের স্থিতিশীল আর্থ সামাজিক উন্নয়নে তার ভূমিকা, সবুজ ব্যাংকিং ব্যবস্থা চালু এবং নীতি নির্ধারণে আস্থাশীল থাকার কারণে শ্রেষ্ঠ গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রীদের সম্মেলনে তার নাম ঘোষণা করা হয়। এর আগে ফেব্রুয়ারিতে লন্ডনের হাউস অব লর্ডসে আতিউর রহমানকে দ্য ব্যাংকার্স অ্যাওয়ার্ড দেয় ফিনান্সিয়াল টাইমস। গেল বছর এই অ্যাওয়ার্ড পান ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর রাঘুরাম রাজন। বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন গ্রামে তৈরি হচ্ছে বাঁশ, বেত, শন, তালপাতা, প্লাস্টিক এবং পুঁতির বিভিন্ন ধরনের জিনিসপত্র। এতে স্বাবলম্বী হয়ে উঠছেন এই গ্রামগুলোর শত শত দরিদ্র নারী। তাদের তৈরি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। তবে পর্যাপ্ত পুঁজি ও এলাকায় বিদ্যুৎ সুবিধা থাকলে আরও ভালো কিছু করার প্রত্যাশা তাদের। মাজেদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর, গাড়িদহ, কুসুম্বি ও সীমাবাড়ি ইউনিয়নের অধিকাংশ গ্রামে গেলে দেখা যাবে একসাথে কাজ করছেন নারীরা। সংসারের প্রয়োজনীয় কাজ সেরে বাড়তি আয় করতে তারা বেছে নিয়েছেন হাতের তৈরি জিনিসপত্রের কাজ। শোপিস থেকে শুরু করে সংসারের নানান জিনিস তৈরি করছেন শন, তালপাতা, প্লাস্টিক, পুঁতি দিয়ে। এসব পণ্য বিক্রি করে সংসারের সচ্ছলতা ফিরেছে তাদের। 1000 টাকার যদি চমকি পুঁতি কিনি তাহলে আমি 2000 টাকা বিক্রি করতে পারি। এই কাজ আসার পরে এই কাজ করে আমি অনেক উন্নত হয়েছি। আমি স্কুলে লেখাপড়া করি, স্কুল বন্ধ হলে দাদির সাথে মায়ের সাথে এসে এগুলো শিখি।
এলাকায় বিদ্যুৎ সুবিধা এবং সমবায় ভিত্তিতে গড়া সমিতিগুলোতে বিনা সুদে ঋণ সুবিধা দেয়া হলে আরো ভালো কিছু করার আশাবাদ সংশ্লিষ্টদের। বিদ্যুৎ নাই, বিদ্যুৎ থাকলে আরো উন্নতি করতে পারি, ছেলেমেয়ে লেখাপড়া করতে পারি, সুযোগ ফাঁকে আমরা কাজ করতে পারি। পুঁজির অভাবে কিচ্ছু করতে পারি না বা কারেন্টের অভাবে আমরা কিচ্ছু করতে পারি না। ওই বাতি জ্বলায় সারা দিন রাত করা সম্ভব না, আর কারেন্ট থাকলে ছেলেমেয়ের লেখাপড়া পাশাপাশি আমরাও জায়গা থেকে কাজ করতে পারতাম। স্থানীয়ভাবে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে ঢাকার নামি দামি শোরুম ও বিদেশে। আমি এই জিনিসগুলো এখান থেকে কিনে ঢাকা হ্যান্ডিক্রাফটসে বিক্রি করি, তারা সেই ঢাকা হ্যান্ডিক্রাফটস ওখান থেকে আমরা ঢাকাতে পাঠায়। ঢাকা থেকে এরা এই জিনিসগুলো বিভিন্ন বিদেশে পাঠায় দেয়। আর প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সমবায় সমিতি করে এখানকার জিনিসপত্র বাজারজাত করার ব্যবস্থা করছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। তারা রেগুলার কাজ করতেছে, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতেছে। এই প্রোডাক্টগুলো মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু আবার এই প্রকল্প পক্ষ থেকে সহযোগিতা করছি এবং এই প্রোডাক্টগুলো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে চলে যাচ্ছে। বগুড়ার শেরপুর উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 70টি গ্রামে 5000 নারী হস্তশিল্পের কাজ করছে। সময় সংবাদ, বগুড়া। একীভূত হতে যাচ্ছে দেশের 2 টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড। এরই মধ্যে প্রাথমিক প্রস্তাবনা বিটিআরসির কাছে জমা দিয়েছে প্রতিষ্ঠান দুটি। কোম্পানি আইন 1994 অনুযায়ী গ্রাহকদের স্বার্থ ও সেবার মান রক্ষা সহ 6টি শর্ত যাচাই বাছাই করছে সংস্থাটি। দেশে টেলিকম খাতে দুটি বড় প্রতিষ্ঠানের একীভূতকরণ গ্রাহক পর্যায়ে সুযোগ বাড়াতে সহায়তা করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ। 2010 সালে ওয়ারিদ টেলিকমের 70% শেয়ার কিনে নিয়ে বাংলাদেশে ব্যবসা শুরু করে ভারতের টেলিকম খাতের প্রতিষ্ঠান এয়ারটেল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বের 4র্থ বৃহত্তম মুঠোফোন অপারেটরটির বাংলাদেশে বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় 90 লাখ, আর প্রায় 500 জনবল নিয়ে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। অন্যদিকে 1997 সালে বাংলাদেশে যাত্রা শুরু হয় মুঠোফোন অপারেটর একটেলের। পরবর্তীতে 2010 সালের মার্চ থেকে রবি নামে বাংলাদেশে ব্যবসা শুরু করে মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাত ও জাপানের এনটিটি ডেকোমের যৌথ অংশীদারিত্বের এই প্রতিষ্ঠানটি। দেশের 3য় বৃহত্তম মুঠোফোন অপারেটরটির বর্তমান গ্রাহক সংখ্যা 2,79 লাখ, আর প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন 1600 জনেরও বেশি কর্মী। আর সম্প্রতি ব্যবসায়িক কার্যক্রম পরিচালন সক্ষমতা ও অবকাঠামো সুবিধার পরিসর বাড়াতে বিটিআরসির কাছে একীভূত হওয়ার প্রস্তাবনা দিয়েছে এই প্রতিষ্ঠান দুটি। প্রস্তাবনা অনুযায়ী একীভূত হওয়ার পর রবি আজিয়াটার 75 ও এয়ারটেলের থাকবে 25% শেয়ার। আজিয়াটা গ্রুপ এবং ভারতীয় এয়ারটেল গ্রুপের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে কিভাবে দুটো কোম্পানি একীভূত হতে পারে। এই আলোচনা আরো সামনের দিকে আগাবে। আর পুরো প্রক্রিয়া শেষ হতে আরো কয়েক মাস সময় লাগবে জানিয়ে প্রস্তাবটির আইনগত দিক যাচাই করছে বিটিআরসি। একটা শর্ত আমরা অসম্ভব গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে যে এই একীভূত হওয়ার ফলে কোনো কর্মকর্তা কর্মচারী অত্যাবশ্যকীয়ভাবে চাকরি হারাবেন না। স্বপ্রণোদিত অনেক হয়তো যোগদানে ইচ্ছুক হবে না, তারা স্বপ্রণোদিতভাবে যদি রিটায়ারমেন্ট চলে যায় সেই রিটায়ারমেন্টের যে রোড ম্যাপ, যে প্ল্যানিং, সেটা আমাদেরকে জানাতে হবে। এদিকে দুটি বিদেশি প্রতিষ্ঠানের একীভূত হওয়ার বিষয়টি দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ইতিবাচক উদাহরণ বলে উল্লেখ করে অপারেটর দুটির কোনো বকেয়া থাকলে তা পরিশোধের দায় প্রধান অংশীদারকে নিতে হবে বলে জানালেন অর্থনীতিবিদরা। আইনগতভাবে কোনো পাওনাদি থাকছে কিনা সরকারের কর সংক্রান্ত বা আইনগত কোনো মামলা মোকদ্দমা সংক্রান্ত, সেটি এনবিআর বা অন্য সংস্থাগুলো তারাও এটির সাথে যুক্ত হয়ে দেখতে পারেন যে ধরনের বিষয়গুলো আছে কিনা। প্রতিষ্ঠান দুটি একীভূত হলে 3,70 লাখ গ্রাহক নিয়ে এটি হবে বাংলাদেশের 2য় বৃহত্তম মুঠোফোন অপারেটর। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত বরিশালের অনেক কিশোর কিশোরী। এ বিষয়ে খুব একটা ধারণা নেই গ্রামের অভিভাবকদের। এক্ষেত্রে পারিবারিক সচেতনতা বাড়াতে সামাজিক উদ্যোগ দরকার বলে মনে করেন শিক্ষকরা। এ সময় কিশোরীরা পুষ্টিকর খাবার না পেলে ভবিষ্যতে মা হওয়ার সময় বিকলাঙ্গ শিশু জন্ম দেওয়ার আশঙ্কা থাকে বলে জানান চিকিৎসকরা। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের এই সময়টিতে কিশোর কিশোরীদের জন্য প্রয়োজন নানা পুষ্টিকর খাবার, কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেক অভিভাবকের এখনো বিষয়টি রয়েছে অজানা।
পাঠ্য বইয়ের কারণে শিক্ষার্থীরা জানলেও পরিবারের অসচ্ছলতার কারণে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে তারা। এই সমস্ত জিনিস আমরা জানিও না, শুনিও না। আমরা তো গরিব মানুষ, এই সমস্ত জিনিস আমরা খাওয়াইতেও পারি না। এই পরিবর্তনের সময় আমাদের আর কি অনেক পুষ্টিরও দরকার হয়। এই পুষ্টির জন্য আমরা বই থেকে জেনেছি যে আমাদের সুষম খাদ্যের প্রয়োজন হয়, যেমন ডিম, দুধ, মাংস। অর্থনৈতিক সংকটের কারণে আমার যেসব পুষ্টিকর খাবার গ্রহণ করা দরকার সেগুলো আমার পরিবার দিতে পারছে না। এদিকে এই অবস্থার পরিবর্তনের জন্য পারিবারিক সচেতনতা বাড়াতে সামাজিক উদ্যোগ দরকার বলে মনে করেন এই শিক্ষক। স্বল্প মূল্য পুষ্টিমানের খাবার দেয়া যায়, এই জন্য পরিবারকে সচেতন হতে হবে। তো প্রতিটা পরিবার যদি সচেতন হয়, পরিবারে যদি সচেতনতা বৃদ্ধি করা যায়, এর জন্য সামাজিক উদ্যোগ দরকার। আর বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এ সময় কিশোরীরা পুষ্টিকর খাবার না পেলে মেয়েদের ঝুঁকি রয়ে যায়। বয়ঃসন্ধিকালে ছেলে বা মেয়েদের স্বাভাবিক খাবারের পাশাপাশি অতিরিক্ত কিছু খাবার গ্রহণ করা প্রয়োজন, অর্থাৎ আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেমন সবুজ শাকসবজি, দুধ, ডিম ইত্যাদি বিশেষ করে মেয়েদের গ্রহণ করতে হবে। তা না হলে এই মেয়েরা যখন মা হবে তখন বিকলাঙ্গ শিশুর জন্মদানের সম্ভাবনা থেকে যায়। বরিশাল বিভাগে মাধ্যমিক স্কুলের সংখ্যা ১৬৮৪, শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লাখ, মাদ্রাসা ১,০০০ এবং শিক্ষার্থী ২.৫ লাখ। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। 19 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মাদারীপুরে ৩৮৫টি মণ্ডপে দিনরাত চলছে প্রতিমা তৈরির কাজ। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মণ্ডপগুলোতে চাওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা, আর সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেবী দুর্গাকে সাজাতে মাদারীপুরে অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিমা শিল্পীরা। তাতে নিপুণ হাতে ইতোমধ্যে মাটির কাজ শেষ করেছেন মণ্ডপগুলোতে, বাকি শুধু রং করা। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করার আশা প্রতিমা শিল্পী ও কারিগরদের। হিন্দু ধর্মাবলম্বীদের মতে অশুভ শক্তিকে দমন ও দেশের শান্তি কল্যাণে এবার দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে এবং যাবেন দোলায় চড়ে। রাত দিন ধরে কাজ করতেছি একলা, এইভাবে আমরা পূজার আগে কাজগুলো শেষ করব। আনন্দ সহকারে পূজা করে মাকে আমরা ভক্তি করি, বিপদ আপদ থেকে রক্ষা করে মা আমাদের সর্বময় মঙ্গল রাখে। সাজ, লাড়ু, লুচি, বিভিন্ন ফল ফলাদি সব দিয়ে আমরা পূজা দিই। আমরা সুন্দরভাবে পূজার দিন কাটাই এবং পূজার সুন্দর জামা প্যান্ট পরে। এদিকে সবকটি পূজা মণ্ডপে উৎসব শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক। প্রশাসনের কাছে জোর দাবি পূজার আগে, পরে এবং পূজার সময় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই জন্য প্রশাসন আমাদের সুন্দরভাবে নিরাপত্তা দিবেন। অবশ্য র্যাব পুলিশের পাশাপাশি কন্ট্রোল রুম, ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য আমাদের এই জায়গা পুলিশ সদস্য থাকবে, এর সাথে সাথে আনসারও থাকবে। এছাড়া প্রত্যেক উপজেলা ইউনো সব দায়িত্বে থাকবে এবং আমরা ৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করব, যাতে মানুষ নির্বিঘ্নে তাদের আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন করতে পারে। এবার মাদারীপুর জেলায় ৩৮৫টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। তুরস্কের আঙ্কারায় শান্তি সমাবেশে বোমা হামলার জন্য দেশটির সরকারকে দায়ী করেছে সরকার বিরোধীরা। ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। শনিবার ইস্তাম্বুল সহ দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ র্যালি বের করা হয়। বিক্ষুব্ধ লোকজন শান্তি সমাবেশে হামলার জন্য সরকারকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেন। তারা দেশের ক্ষমতাসীন একে পার্টিকে বর্তমান সহিংসতার জন্য দায়ী করে সরকারের পদত্যাগেরও দাবি জানায়। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের গতিরোধ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা ইস্তাম্বুলের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় এবং আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। এদিকে তুরস্কের আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলায় কয়েকশো মানুষ হতাহতের ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে তুর্কিরা। শনিবার কুর্দীয় বামপন্থী সংগঠনগুলো আয়োজিত শান্তি সমাবেশে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ২৫০ শতাধিক মানুষ। এদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু।
শনিবার সকালে তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রীয় রেল স্টেশনের কাছে শান্তির দাবিতে সমাবেশে মিলিত হয় লক্ষাধিক মানুষ। তুর্কি সরকার ও কুর্দি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত বন্ধের দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশের আয়োজন করে কুর্দিশ পিপল ডেমোক্রেটিক পার্টি SDP এবং বেশ কয়েকটি বামপন্থী গোষ্ঠী। কিন্তু হঠাৎ করে স্থানীয় সময় সকাল 10:04 পরপর 2 দফা বোমা হামলায় কেঁপে ওঠে সমাবেশস্থল। ঘটনাস্থলেই নিহত হয় বহু লোক। প্রথমে নিহতের সংখ্যা 20 বলা হলেও দ্রুতই তা বাড়তে থাকে। কর্মকর্তাদের ধারণা আত্মঘাতী হামলা চালানো হয় সমাবেশটিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিস্ফোরণ ঘটাতে প্রচন্ড শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়। বিক্ষোভ চলছিল, আমরা দাঁড়িয়েছিলাম, হঠাৎ তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে, কিছুক্ষণ পর আরেকটা। ভয় পেয়ে আমরা সবাই মাটিতে শুয়ে পড়ি। এখনো কেউ দায় স্বীকার না করলেও নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগের তীর উগ্রপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের দিকে। সংবাদ মাধ্যমে তারা জানিয়েছেন হামলার বিষয়ে তদন্ত শুরু করেছেন তারা। ঘটনার পরপরই করণীয় ঠিক করতে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে তুরস্ক তার লড়াই চালিয়ে যাবে। তুর্কি নাগরিকদের একতা নষ্ট করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে, কিন্তু আপনাদেরকে বলছি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের এক থাকতে হবে। কেবলমাত্র এভাবেই সন্ত্রাসীদের নির্মূল করা যাবে। লিখিত বক্তব্যে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, তুরস্কের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা দেশে বিভক্তি সৃষ্টি করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। তুরস্কের সাধারণ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এ হামলার ঘটনা ঘটল। ইতোমধ্যে কুর্দিশ পিপল ডেমোক্রেটিক পার্টি SDP তাদের আগামী নির্বাচনী সমাবেশগুলো বাতিল করেছে। এর আগে চলতি বছরের 20 জুলাই সিরিয়া সীমান্তবর্তী সুরুজ শহরের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ছাত্র সমাবেশে আত্মঘাতী হামলায় 33 জন নিহত এবং আহত হয় শতাধিক। পরদিন এ ঘটনার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী IS। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। সিরিয়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের নিরাপত্তার বিষয়ে দুদেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। শনিবার দুপক্ষের মধ্যে প্রায় 90 মিনিটের ভিডিও কনফারেন্সে সিরীয় আকাশে নিজ নিজ বিমানের নিরাপত্তা নিশ্চিত করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। শিগগিরই সিরিয়া বিষয়ে আবারও দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর। গত এক সপ্তাহে রাশিয়ার যুদ্ধবিমান অন্তত 3 বার মার্কিন ড্রোনের খুব কাছাকাছি দিয়ে উড়ে যায় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী সামরিক নীতি গ্রহণের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা শুরুর পর অন্তত 2 বার রুশ বিমান তুরস্কের আকাশ সীমায় ঢুকে পড়লে বিষয়টি নিয়ে পাশ্চাত্য রাশিয়ার মধ্যে উত্তেজনা দেখা দেয়। ইউরো বাছাই পর্বে গ্রুপ I এর ম্যাচে আজ সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। স্তাগিও পার্টিজানায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। অন্যদিকে গ্রুপ D এর ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল জর্জিয়া। ম্যাচটি শুরু হবে রাত 1:15টায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর জাদুতে এরই মধ্যে ইউরো 2016 চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। গ্রুপ I-তে নিজেদের অষ্টম ম্যাচে সেলেকাওদের প্রতিপক্ষ সার্বিয়া। 7 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে এমনিতেই গ্রুপের শীর্ষে আছে তারা। গেল ম্যাচে শক্তিশালী ডেনমার্কের বিপক্ষে জয় কিছুটা হলেও স্বস্তির হাওয়া দিচ্ছে পর্তুগিজ তাঁবুতে। স্বস্তিতে থাকার আরো কারণ আছে। সবশেষ 5 ম্যাচের 4টিতেই জয় তুলে নিয়েছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। আর মুখোমুখি লড়াইয়ের হিসেবে শেষ হাসিটাও হেসেছিল CR7-এর পর্তুগাল। এবছরের মার্চেই তারা সার্বিয়ানদের হারের স্বাদ উপহার দিয়েছিল। তবে সেলেকাও বস ফার্নান্দোর কথা অনুযায়ী চূড়ান্ত পর্ব নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বিশ্রামে থাকছেন রিকার্ডো, টিয়াগো ও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া ইনজুরির কারণে ফ্যাবিও কোয়ান্ত্রাওকেও পাবেন না তিনি। তাদের জায়গায় এই ম্যাচে পর্তুগিজ একাদশে দেখা মিলতে পারে রিকার্ডো পেরেইরা ও রুই ফন্তের মতো ফুটবলারের। অন্যদিকে গ্রুপ D এর ম্যাচে রেড বুল অ্যারেনায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আতিথ্য দেবে দুর্বল প্রতিপক্ষ জর্জিয়াকে। গ্রুপে নিজেদের শীর্ষস্থান অটুট রাখতে জয়েই চোখ রাখছে জোয়াকিম লোর শিষ্যরা, যদিও ইতিমধ্যেই চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে ডারমান শাফটরা। যদিও সবশেষ খেলা ম্যাচে আয়ারল্যান্ডের কাছে 1-0 গোলে হার বেশ বড়সড় ধাক্কাই দিয়েছে জার্মানদের। তারপরও সেই ধকল কাটিয়ে উঠতে তুলনামূলক দুর্বল দল জর্জিয়াকে সামনে পাচ্ছে তারা। আর মুখোমুখি লড়াইয়ের হিসেবে শেষ 4 বারের দেখায় 4 বারই জয় পাওয়ায় একেবারে নির্ভর হয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
তবে ইনজুরির কারণে এ ম্যাচে জোয়াকিম লো তার বিশ্বস্ত তরুণ সেনানী মারিও গোৎজেকে পাচ্ছেন না। সেই সাথে একই কারণে বাস্তিয়ান শোয়ানেস্টাইগারেরও এ ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই জার্মান সমর্থকদের মনে কিছুটা দুর্ভাবনা তো থাকছেই। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এদিকে আজারবাইজানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে মূল পর্বে টিকিট নিশ্চিত করেছে গেল আসরের রানার্স আপ ইতালি। স্বাগতিকদের 3-1 গোলে হারিয়েছে অ্যান্তোনিও কন্তের দল। আরেক ম্যাচে কাজাখস্তানকে 2-1 গোলে হারিয়েছে মূল পর্বে স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নেদারল্যান্ডস। একই গ্রুপে চেক প্রজাতন্ত্রকে 2-0 গোলে হারিয়েছে তুরস্ক এবং বসনিয়া হার্জেগোভিনার কাছে 2-0 গোলে হেরে হোঁচট খেয়েছে গ্যারেথ বেলের ওয়েলস। আজারবাইজানের মাঠ বাকু স্টেডিয়ামে সমর্থকদের পাশে না পেলেও ম্যাচের শুরুতেই দাপট দেখাতে থাকে সফরকারী ইতালি। আজজুরিদের আক্রমণে একরকম দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। ফলাফলটাও আসে দ্রুত। ম্যাচের 11 মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার এদারের গোলে লিড পায় অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। 31 মিনিটে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান দিমিত্রভ নাজারোভ, কিন্তু স্বাগতিকদের উৎসাহটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের 43 মিনিটে সারাউইয়ের গোলে আবারও এগিয়ে যায় অতিথিরা। 65 মিনিটে ম্যাথেও ডারমিয়ানের গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় অ্যান্তোনিও কন্তের শিষ্যদের। এদিকে গোল পরিশোধে ব্যর্থ স্বাগতিকরা ম্যাচের 88 মিনিটে 10 জনের দলে পরিণত হয় হাসিনোভার লাল কার্ডে। এরপর আর কোনো গোল না হলে জয়ের সাথে মূল পর্বে ওঠার আনন্দে মাতে আজজুরিরা। এদিকে এবারের ইউরো বাছাই পর্বের শুরু থেকে হোঁচট খাচ্ছিল শক্তিশালী নেদারল্যান্ডস। ফ্রান্সের টিকিটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে স্বাগতিক প্রতিপক্ষ কাজাখস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সাবেক বিশ্বকাপ রানার্স আপদের সামনে। তাই ম্যাচের শুরু থেকে আগ্রাসী খেলা উপহার দিতে থাকে সফরকারীরা। 33 মিনিটে দুর্দান্ত গোলে নেদারল্যান্ডসকে প্রথম লিড এনে দেন নিউক্যাসেলের স্ট্রাইকার জর্জিনিও ভিনালডাম। 50 মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন অভিজ্ঞ মিডফিল্ডার স্নাইডার। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ইনজুরি টাইমে স্বাগতিক মিডফিল্ডার ইসলাম বেক কুয়াতের গোল ব্যবধান কমানোর সাথে চরম নাটকীয়তার ইঙ্গিত দেয়। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা। ফলে এই গ্রুপ থেকে 9 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে সফরকারীরা। এদিকে ডাচদের স্বপ্ন পূরণের পথটা আরো কঠিন করে দিয়েছে তুরস্ক। এই গ্রুপ থেকে ফ্রান্সের টিকিট নিশ্চিত করা চেক প্রজাতন্ত্রকে 2-0 গোলে হারিয়েছে টার্কিশরা। ম্যাচের 2টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। 62 মিনিটে প্রথম গোলটি করেন সফরকারী মিডফিল্ডার ইনান এবং 79 মিনিটে জয়সূচক গোলটি করেন 21 বছর বয়সী মিডফিল্ডার হাক্কান সানহানুল। শায়লা পারভিন, সময় সংবাদ। পুনর্বাসনের জন্য নতুন দোকান তৈরি করার পরও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সীমানার মধ্যে এখনও রয়ে গেছে আসবাব ও গ্রিলের অর্ধশতাধিক দোকান। জাতীয় ক্রীড়া পরিষদ দোকানগুলো সরানোর উদ্যোগ না নেওয়ায় মিরপুর স্টেডিয়াম নিরাপত্তা ঝুঁকিতে আছে বলে মনে করছে বিসিবি। অন্যদিকে এনএসসির দাবি মালিকরা মামলা করায় দোকানগুলো সরানো যাচ্ছে না। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম 2006 সাল থেকে বাংলাদেশের ক্রিকেটের সমর্থক হয়ে আছে এই স্টেডিয়ামটি। টেস্ট, ওয়ানডে ও টি20 সব ফরম্যাট মিলে প্রায় 126টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এই ভেন্যুতে। 2টি করে বিশ্ব ও এশিয়া কাপ আয়োজনের পরও এই মাঠটির একটি বিষয় যেন গলার কাটা হয়ে রয়েছে বিসিবির। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকায় এখনও স্টেডিয়ামটির ভেতরে আছে প্রায় অর্ধশতাধিক দোকান। যদিও 2011 বিশ্বকাপকে সামনে রেখে দোকানগুলো সরিয়ে নিতে একাডেমি মাঠের পাশে একটি মার্কেট করে দেয় ক্রীড়া পরিষদ, কিন্তু দোকানগুলো এখনও স্টেডিয়ামের ভেতরেই আছে। বছর জুড়েই মিরপুরের এই মাঠটি ব্যস্ত থাকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন দোকানগুলো বন্ধ থাকলেও ঘরোয়া ক্রিকেট কিংবা বিদেশি দলগুলোর অনুশীলনের সময় ভারী কাজ চলতে থাকে দোকানগুলোতে, আর বহিরাগতদের আনাগোনা তো আছেই। পুরো বিষয়টিতে স্টেডিয়ামের নিরাপত্তা হুমকি আছে বলে মনে করেন বিসিবির এই পরিচালক। মুখে মুখে আমরা সেন্টার অফ এক্সিলেন্স বলি, কিন্তু আমরা কিন্তু বাস্তবে তা দেখছি না। স্টেডিয়ামের বাইরে অনেকগুলা দোকান আমরা ঠিক করে দিয়েছি, বানানো হয়েছে এখানে, এবং সেখানে ভিতরকার দোকানগুলো ওইখানে শিফট হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে তারা কেমন যাচ্ছে না। এটা কিন্তু একটা বড় সমস্যা। যদি তারা এনএসসি যদি তারা এই সমস্যাগুলো না বুঝে তাদের যদি, তাহলে কিন্তু এই বাইরের যে লোকজনদের আনাগোনা এটা থেকেই যাবে। তো সুতরাং পরে আমাদের খেলার সময় দেখা যাচ্ছে অনেক সময় সমস্যা হয়। তবে এনএসসি বলছে দোকান মালিকরা মামলা করায় স্টেডিয়ামের সীমানার ভেতর থেকে সরানো যাচ্ছে না দোকানগুলো। মহামান্য আদালতে সংক্ষুব্ধ ব্যক্তিরা মামলা করেছেন এবং সেখানে নিষেধাজ্ঞা বলবৎ আছে। আমরা সেই নিষেধাজ্ঞাকে ভ্যাকেট করার আইনি পদক্ষেপ গ্রহণ করছি এবং আমরা আশাবাদী যে আমরা যদি ভ্যাকেট করতে পারি এবং সকলের সহযোগিতা নিয়ে ওই সকল দোকানসমূহ অপসারণ করে আমরা
নিরাপত্তাকে সুদৃঢ় করতে সক্ষম হব। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে পরপর 2টি সফর স্থগিত হয়েছে, আর স্টেডিয়ামের এই দোকানগুলো নিয়ে নতুন করে নিরাপত্তার প্রশ্ন উঠেছে, যা কারোই কাম্য নয়। তাই এর স্থায়ী সমাধান চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সাদা রঙের ক্রকশিটে নানা আকার দিয়ে তৈরি করা হচ্ছে 1071টি ভাস্কর্য। তবে শুধু সৌন্দর্য অভিমুখে নয়, এর গন্তব্য ইতিহাসের দিকে। 1971-এর 9 মাসে পাক বাহিনীর চরম বর্বরতা ফুটিয়ে তুলতেই এই শিল্পকর্মের আয়োজন। একজন ফ্রিল্যান্সার শিল্পী আর তার 25 সহযোগী 2 বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই শিল্প সাধনা। 2016 সালের মার্চ মাস থেকে সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে এই শিল্পকর্ম। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। 1971-এর 9 মাস পাক বাহিনী গণহত্যা চালিয়েছে শহরে, গ্রামে, টিলায়, নদীতে, ক্ষেত ও খামারে। আমাদের মগজের কোষে কোষে পুঁতে দিয়েছিল আমাদের আপনজনের লাশ, দগ্ধ, রক্তাপ্লুত। ককশিট কেটে মূর্ত করে তোলা হচ্ছে সেই সব স্মৃতিকে। শিল্পবোধ আর একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতার মিশেলে তৈরি যে শিল্প, তা আমাদের নিয়ে যায় 71-এর দীর্ঘ 9 মাসের বর্বরতার স্পষ্ট অবয়বে। যারা এই শিল্প সাধনায় সামিল, তাদের শৈল্পিক চেতনা প্রসূত ভাবনা দীপ্ত হয়ে ওঠে নতুনত্বের আকাঙ্ক্ষায়। তাই উচ্ছ্বাস যেমন রয়েছে, তেমনি আবেগও কম নেই। আমার বাবা মুক্তিযোদ্ধা, কাজেই ওটা আমাকে ইনফ্লুয়েন্স করেছে। এরকম একটাই ফ্লো খুঁজছিলাম যে নিজেকে প্রকাশ ঘটানোর। দেখতে এসে আমি এখানে কাজটার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। অগণন উপাদান, বিস্তৃত উপকরণ এবং অপার সম্ভাবনা থেকেই উঠে আসে শিল্পিত বস্তু, আর শিল্পীকেই স্বপ্রণোদিত হয়ে এর দায় মেটাতে হয়। তাই তো মিন্টুদের ভাবনায় শুধুমাত্র শিল্প নয়, মূর্ত হয়ে উঠেছে 71-এর গণহত্যার অসীম বেদনাও। পুরো একটা গ্রাম এই স্কাল্পচার দিয়ে তৈরি করা হবে, যে গ্রামের ভিতরে এক সাইড দিয়ে ঢুকে আর এক সাইড দিয়ে বের হয়ে আসলে পুরো 71 সালের ভিতর দিয়ে সে ঘুরে আসতে পারবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উনি এই কাজের প্রতি অনেক বড় একটা সহযোগিতা ইতিমধ্যে উনি করেছেন। ওনার বাসভবনে আমাদেরকে কাজ করার জন্য জায়গা দিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে নতুন প্রজন্মকে একটা দৃঢ় বন্ধনে যুক্ত করা, সেই কাজগুলো আমাদের করা উচিত। তো আমি মনে করি যে মিন্টু সেই কাজটি আমাদের সবার পক্ষ থেকে করছে। এই মহৎ শিল্প ভাবনার উৎসমুখ নিশ্চিতভাবে দেশের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধতা। তবে এটা শুধু শিল্পীর বেদনায় পিষ্ট হয়ে মহৎ শিল্প না হয়ে মানুষের মননে নতুন চিন্তার সঞ্চার ঘটাবে, এমনটাই আশা সকলের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যে এলাকায় বসবাস, সে এলাকার স্কুলে শিশুদের ভর্তি করানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস জানানোর আহ্বান। দেশে এখন ক্রান্তিকাল চলছে, বললেন মির্জা ফখরুল। সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিদেশিদের রেড অ্যালার্ট জারি বাংলাদেশের জন্য লজ্জাজনক, মন্তব্য এরশাদের। বললেন, দেশে গণতন্ত্র নেই, সব জায়গায় দলীয়করণ চলছে। বিতর্কিত কাজ করেও বারবার পার পেয়ে যান সুন্দরগঞ্জের এমপি লিটন। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সহযোগিতা আর দলীয় লোকদের হয়রানির অভিযোগ। এবং মিনা দুর্ঘটনায় নিহত হয়েছেন 79 বাংলাদেশি হাজি। লাশ ফিরিয়ে আনার বিষয়ে অনুমতি দেয়নি সৌদি সরকার, জানালেন ধর্ম সচিব। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।